আসসালামু আলাইকুম। আজকের গল্পটি ইন্দোনেশিয়ার একটা হন্টেড অ্যাপার্টমেন্টের বাথরুমে থাকা মা ও মেয়ের ভূতের সত্য ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। যেই একবার ওই অ্যাপার্টমেন্টের ভেতরে যায় এবং এই মা ও মেয়ের ভূতকে দেখে, তার জীবন হয়ে ওঠে নরক। 4 দিন ধরে তাকে সহ্য করতে হয় ভুতুড়ে ভয়ানক সব নির্যাতন। আর 4 দিন পর মাগরিবের রক্তে তার শরীর খণ্ডবিখণ্ড হয়ে সে মারা যায়। এই মা মেয়ের সাথে অতীতে এমন কি হয়েছিল যার জন্য তারা এত ভয়ানক আত্মায় পরিণত হয়েছে, জানতে হলে দেখতে হবে আজকের এই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি করা হরর গল্পটি, যার নাম দ্য হন্টেড অ্যাপার্টমেন্ট মিস কে। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক এই ইন্টারেস্টিং গল্পে। গল্পের শুরুতে আমরা একটা অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের দৃশ্য দেখতে পাই, যেখানে মিনা নামের এক মেয়ে রুম নাম্বার 510 অ্যাপার্টমেন্টে থাকতো। শাকসবজি শপিং করে সে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। হঠাৎই সে পানি পড়ার আওয়াজ শুনতে পায়। ওয়াশরুমে ঢুকতেই সে দেখতে পায় ছাদ বেয়ে পানি পড়ছে। এটা প্রথমবার না, এর আগেও অনেকবার মিনা এই অ্যাপার্টমেন্টের মালিকদের কাছে এ ব্যাপারে কমপ্লেন করেছে। প্রত্যেকবার ছাদ ঠিক করে দিলেও তাতে কোনো লাভ হয়নি। এখন মিনা চাইছিল 6 তলায় গিয়ে সে চেক করবে। তার মনে হচ্ছিল 6 তলার ওয়াশরুম থেকে হয়তোবা পানি আসছে। এখন এই বিল্ডিংয়ের মালিকিন লেনি জানায় যে 6 তলায় কেউই থাকে না, পুরো ফ্লোর ধরে ফাঁকা, সেখানে কারো যাওয়া নিষেধ। তাই সে মিনাকে বলে যে সে আবারও তার ঘরের ছাদটা ঠিক করে দিবে। তবে এবার আর মিনা তার কথা শোনে না, তার এই ব্যাপারটার একটা সলিউশন করতেই হবে। এটা ভেবেই সে নিজেই চলে যায় 6 তলায়। তবে ওই ফ্লোরে প্রবেশের জন্য যে দরজা ছিল সেটা সম্পূর্ণভাবে লক করা ছিল। কিন্তু মিনা তো এবার প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে ওই রুমটা চেক করবেই, তাই সে ওই দরজার লকটাই খুলে ফেলে। তারপর সে 6 ফ্লোরের ভেতরে প্রবেশ করে, যেখানে পরিবেশ ছিল অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। সেখানে খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় 610 নম্বর রুমে। ভেতরে ঢুকতেই সে খুব বিচ্ছিরি একটা গন্ধ পায়। এই ফ্লোরের বৈদ্যুতিক কোনো সংযোগ ছিল না, তাই তো সে সেখানে একটা টর্চের সাহায্যে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখছিল। তখনই হঠাৎ করে অ্যাপার্টমেন্টের ওয়াশরুম থেকে তাকে কেউ ডাক দেয়। সে জিজ্ঞাসা করে এখানে কে আছে। উত্তরে মেয়েটি জানায় যে তার নাম মিস কে। মিস কে মিনাকে বলে ভেতরে আসতে বিনা সংকোচে। মিনাও কোনো কিছু না ভেবে ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিয়ে খোলে, যেখানে সে দেখতে পায় বাথটাবের মধ্যে একটা বাচ্চা মেয়ে বসে আছে, আর তার সাথে বসে আছে একজন মহিলা, যে কিনা মিনাকে উদ্দেশ্য করে বলে 4 দিন মাগরিব। যা শুনে সে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার 4 দিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিনা এই 4 দিনের অভিজ্ঞতার কথা তার কাজিনের সাথে শেয়ার করছিল। ঘটনার পর থেকেই নাকি সে সব সময় মনে হতো কেউ যেন তাকে ফলো করছে, বিশেষ করে ওয়াশরুমে। আর আজকে যেহেতু 4 নাম্বার দিন ছিল আর একটু পরই মাগরিবের রক্তও ছিল, তাই সে অনেক বেশি ভয় পাচ্ছিল। সে কি করবে তা বুঝতে পারছিল না। তবে তার কাজিনের মতে এসব কিছু তার কল্পনা, তাই সে যেন ডক্টরের দেওয়া ওষুধগুলো ঠিকঠাকভাবে খেয়ে নেয়। ততক্ষণে তার কাজিন তার জন্য খাবার রান্না করবে। একথা বলে তার কাজিন রান্না করতে চলে যায়। অন্যদিকে মিনা চলে যায় ওযু করতে। যেহেতু মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছিল, ওই সময় আমরা দেখতে পাই বাথটাবের ভেতর থেকে ভয়ঙ্কর 4টা হাত উঠে এসেছে, যেখানে একটি বাচ্চার আত্মার সাথে ছিল ওই মহিলার আত্মা। তারা দুজনেই দাঁড়িয়ে পড়ে মিনার পেছনে। ব্যাপারটা মিনা অনুভব করতে পারে, তবে পিছে তাকাতেই সে কাউকে দেখতে পায় না, সেখানে কেউই ছিল না। এরপর সে এগিয়ে যায় বাথটাবের ভেতরটা দেখার জন্য। তখনই সময় ছিল মাগরিবের। হঠাৎই পানির রিফ্লেকশনে সে ওই 2 আত্মাকে দেখতে পায়, যারা মুহূর্তের মধ্যেই তার উপর হামলা করে। তার চিৎকার শুনে তার কাজিন সেখানে দৌড়ে আসে এবং দেখতে পায় মিনার শরীর খণ্ডবিখণ্ড হয়ে সেখানে পড়ে আছে। এখন এই ভয়ানক ঘটনার প্রায় 1 মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে জাকার্তায় আমরা সালমা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার রেস্টুরেন্টের বিজনেস চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। গত কয়েক মাস ধরে সে কর্মচারীদেরকেও অর্ধেক বেতনে রাখছিল। আগে তো রেস্টুরেন্টের লোক কম হচ্ছিল, এরপর আবার তার মা ছিল অনেক অসুস্থ এবং হসপিটালাইজড। সেই সাথে তার ছোট বোন মিয়ার পড়াশোনাও তাকেই চালাতে হতো। এখন তাদের কর্মচারীদের মধ্যে থেকেই একজন রিকোয়েস্ট করে যে এবার থেকে অন্তত তাকে যেন ফুল বেতন দেওয়া হয়, যেহেতু তাদেরও টাকার প্রয়োজন ছিল। সালমা তাকে বলে যে সে চেষ্টা করবে। এমন সময়
সময় তার কাছে কল আসে। কলটি ওই হসপিটাল থেকে এসেছিল যে হসপিটালে তার মা ভর্তি ছিল। সেখানে ছুটে যেতেই আমরা জানতে পারি যে তার মা মারা গিয়েছে। ফলে সালমা এবং তার ছোট বোন মিয়া ভীষণভাবে ভেঙে পড়ে। এখন দাফনের সময় আমরা গোরস্থানে একজন লোককে আসতে দেখতে পাই। এটা ছিল রায়ান। রায়ান এবং সালমা একে অপরকে ভালোবাসত। রায়ান দেরি করে আসায় সালমা তার উপর একটু রেগেছিল। এর উপর আবার সালমা জানতে পারে যে রায়ানের খুব শীঘ্রই সেখান থেকে চলে যেতে হবে, পুরোপুরিভাবে দোয়া কালাম শেষ হওয়ার আগেই। এ ব্যাপারটাই সালমা তার উপর ভীষণভাবে ক্ষেপে যায়। তখন রায়ান তাকে জানায় যে 3 মাসের জন্য সোরাবায়া নামক একটা শহরে ট্রান্সফার হতে চলেছে। সে চায় সালমা যেন মিয়াকে নিয়ে তার সাথেই যায়। আর একটা মাত্র প্রমোশনের পরই রায়ান হোমলোন পেয়ে যাবে। তখন সালমাও তার কোনো সমস্যা থাকবে না। তবে সালমা তো এখনই সেটেলড হতে চাচ্ছিল না। সেই সাথে সে এখান থেকে চলে গেলে তার রেস্টুরেন্টে বা চালাবে কে? রায়ান তাকে রেস্টুরেন্ট নিয়ে চিন্তা করতে নিষেধ করে, কেননা রেস্টুরেন্ট এমনিতেও চলছে না। আর সে এটাও জানে যে সালমার এখন মিয়ার পাশে থাকা প্রয়োজন। আর এই ব্যাপারে সে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। সে শুধুমাত্র চায় সালমা যাতে তার আশেপাশে থাকে, যাতে করে যে কোনো বিপদে সে সালমার পাশে থাকতে পারে। সেই সাথে এটাও প্রমিস করে যে তার এবং সালমার সম্পর্ক কখনোই তার বাবা মায়ের মতো হবে না। যা শুনে সালমা ইগনোর করে এবং চলে যায় তার মায়ের দোয়া পড়তে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে রায়ান অলরেডি সোরাবায়াতে সেটেলড হয়ে গিয়েছিল। সেই সাথে সালমাও চেষ্টা করছিল সেখানে কোনো একটা জব খোঁজার। সে পত্রিকায় একটা জব পোস্ট দেখতে পায়, যেখানে আমরা দেখতে পাই গল্পের শুরুতে দেখানো ওই অ্যাপার্টমেন্টটিরই হাউস ম্যানেজার হিসেবে নিয়োগ চলছে। এই ব্যাপারে সে তখন রায়ানকে জানায়। তখন রায়ান বলে যে ওই স্থানে একজন বাসিন্দার কিছুদিন আগে মৃত্যু হয়েছে, খুবই অস্বাভাবিকভাবে। তাই সে সালমার ওই স্থানে চাকরি করতে যাওয়ার ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ছিল। তবে স্যালারির অ্যামাউন্ট বেশ ভালো ছিল, যে কারণে সালমা আর দ্বিতীয়বার ভাবে না। এমনিতেই তার ওপর রয়েছে অনেকটা লোনের বোঝা। এরপর রায়ান তাকে জানায় যে সেই মিনার কেসটি হ্যান্ডেল করছে, এটা সলভ করতে পারলেই তার হোম লোন হয়ে যাবে। সালমা আবারও তাকে ইগনোর করতে চাইলে রায়ান তার কিছুতেই পিছু ছাড়ে না। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে কিছুদিন পরই তাদেরকে নিতে আসবে ছুটি নিয়ে। মিয়া তাদের পাশেই ছিল। সে সালমা এবং রায়ানের এই ভালোবাসা দেখে বেশ খুশি হচ্ছিল। এখন সোরাবায়াতে পৌঁছানোর পর রায়ান মিয়াকে জিজ্ঞেস করে যে এই শহরটি তার কেমন লাগছে। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি মূলত মিয়া এবং সালমার বাবা মা এই সোরাবায়াতেই থাকতো, তাই মিয়া বেশ এক্সাইটেড ছিল। এখান থেকে জাপানিজ ডান্স শেখার জন্য রায়ান তাকে বলে যে সে তাকে রিনির ক্লাসে ভর্তি করে দেবে। এখন কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় ওই অ্যাপার্টমেন্ট হাউসে, যেখানে অ্যাপার্টমেন্টের মালিক আয়মান এবং লেনি তাদেরকে ওয়েলকাম জানাতে আসে। এরপর সে সালমাকে ওই অ্যাপার্টমেন্ট হাউসের ব্যাপারে খুলে বলে। বিল্ডিংটি 12 তলা হলেও 1 থেকে 5 ফ্লোর পর্যন্তই লোকজন থাকে। 7 থেকে 12 পর্যন্ত আর ব্যবহার করা হয় না, তবে তারা খুব শীঘ্রই এ ব্যাপারে মার্কেটিং করবে। তখন সালমা লক্ষ্য করে যে 6 নম্বর ফ্লোরের সুইচটির ওপর স্টিকার লাগানো। এ ব্যাপারে জিজ্ঞেস করলে লেনি তাকে জানায় যে 6 নম্বর ফ্লোরে কারো যাওয়া নিষেধ, কেননা এই ফ্লোরের অবস্থা খুবই খারাপ, অনেক বেশি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এটি আর ব্যবহার করা হচ্ছে না। এখন সালমা এবং মিয়াকে নিয়ে যে অ্যাপার্টমেন্টে তারা থাকতে দিয়েছিল সেখানে তাদেরকে নিয়ে আসা হয়। পাশের অ্যাপার্টমেন্টে আয়মান এবং লেনি থাকতো, তবে আজ তাদের কিছু কাজের কারণে তারা শহরের বাইরে যাবে, যেখান থেকে তারা কাল ফিরবে। তাই আজ যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সালমা যেন স্টাফদের কাছে বলে নেয়। কথা বলে তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। মিয়া ভেতরে চলে গেলে রায়ান সালমাকে বলে কিছুদিন আগে সেখানে আরও একজন লোকের মৃত্যু ঘটেছে, যে ব্যাপারে ইনভেস্টিগেশন রায়ানই চালাচ্ছে। এখন চাকরির তরুণ সালমা যদি সেখানে কিছু অস্বাভাবিক মনে করে সে যেন সবার আগে রায়ানের সাথে যোগাযোগ করে। কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং সালমা যায় মিয়ার সাথে কথা বলতে, যেখানে মিয়া তাদের বাবা মায়ের ছবি হাতে নিয়ে বসেছিল। এখানে আমরা জানতে পারি যে অনেক ছোটবেলাতেই তাদের বাবা
বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এ কারণে সালমা তার বাবাকে ভীষণভাবে ঘৃণা করত। তবে মিয়ার মতে তাদের মা সবসময় তাদেরকে বলতো যে তার বাবার সাথে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছিল। যেদিন সে চলে যাচ্ছিল সেদিনও সে অস্বাভাবিক ব্যবহার করছিল। এমনকি তাদের মা তো একজন ওস্তাদকেও ডেকে এনেছিল। তবে এইসব অস্বাভাবিক বিষয়ে সালমা একদমই বিশ্বাসী ছিল না। তার মতে তাদের বাবা প্রতারণা করে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আর এ কারণেই মূলত সে রায়ানকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না। এই ব্যাপার নিয়ে মিয়া তাকে বোঝায়। অন্যদিকে ওই সময় আমরা দেখতে পাই রায়ান এই কেস নিয়েই ব্যস্ত ছিল। তখন তার কাছে মেন্টাল অ্যাসাইলাম থেকে কল আসে। সেখানে যাওয়ার পর সে মিনার ওই কাজিনকে দেখতে পায়, যে কিনা মৃত্যুর সময় মিনার শরীরের ওই টুকরো টুকরো অংশ দেখেছিল। আর এটার পরই সে পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছিল। এতদিন পর সে ফাইনালি কথা বলছিল, তাও আবার এক নাগাড়ে সে বলেই চলেছিল 4 দিন মাগরিব এবং মিসকে। পুলিশ এবং ডক্টর এগুলোর কিছুই বুঝতে পারছিল না। ওই সময় এই দিকে সালমার কাছে একজন লোক রিপোর্ট নিয়ে আসে, মূলত তার বাথরুমের সিলিং থেকে পানি পড়ছিল, ঠিক মিনার মতো করে। এর আগেও 3 বার তার সিলিং ঠিক করা হয়েছে। তার প্রবলেম হওয়ার আগে সে মিনাকেও এই ব্যাপারে কমপ্লেন করতে দেখেছিল। মিনা মূলত তাদের উপরের অ্যাপার্টমেন্টে থাকতো, তাই তারা চলে যায় মিনার ওয়াশরুমে। সেখানে গিয়ে তারা দেখতে পায় সত্যিই সিলিং বেয়ে পানি পড়তে পড়তে মিনার ওয়াশরুমে অনেকটা পানি জমা হয়েছে। হতে পারে এই কারণেই এর নিচের ফ্লোরে এখনও পানি পড়ছে। লোকটি জানায় সে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, তাই এই 1 সপ্তাহের মধ্যে তারা যেন ফিক্স ফ্লোরে ঝামেলা সলভ করে ফেলে। তখনই দৃশ্য চলে যায় 6 তলার ওই ওয়াশরুমে, যেখানে বাথটাবের নল খোলা ছিল এবং সেখান থেকে পানি পড়ি এই পানি জমা হচ্ছিল। এ ব্যাপারে সে একজন স্টাফের সাথে কথাও বলে। সালমা চাচ্ছিল ওই লোকটির সাথে গিয়ে সে ওই 6 তলায় কিছু চেক করবে, তবে লোকটি এতে রাজি হয় না, কেননা তাদের বিশেষভাবে নিষেধ করা আছে। সেই সাথে সেখানে যেতে গেলে তাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। এর উপর আবার ওই অ্যাপার্টমেন্টের ফ্লোরের চাবিও তার কাছে নেই। এভাবেই সে ব্যাপারটা এড়িয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তখনই মিয়া তার কাছে আসে এবং সালমাকে জানায় যে সে ওই ডান্স ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে। তবে সালমা এ কথায় গুরুত্ব দেয় না দিয়ে সে মিয়াকে নিয়ে চলে যায় 6 তলায়। সেখানে গিয়ে সে ওই দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করে, ঠিক মিনার মতো করে, কেননা তার মনে হচ্ছিল এই যে প্রবলেমটি এখনই সলভ করা দরকার, না হলে নিজের অ্যাপার্টমেন্টগুলোতেও বেশ ক্ষতি হয়ে যাবে। এখন তারা দুজন চলে যায় 610 নম্বর রুমে, কেননা সেখান থেকেই পানি পড়ছিল। ভেতরে গিয়ে তারা অ্যাপার্টমেন্টের ভেতরের একটি আলমারি দেখতে পায়, সেই সাথে নিচের ফ্লোরে পানি দেখতে পায়, যে পানি আসছিল একটা ওয়াশরুম থেকে। তারা সেদিকে গিয়ে ভেতরে যেতেই কণ্ঠ ভেসে আসে, কে বাহিরে। যা শুনে সালমা অবাক হয়ে যায় এবং বলে ভেতর কি কেউ আছে। ভেতর থেকে উত্তর আসে মিসকে। সে তাদেরকে ভেতরে রাখে। যা শুনে সালমা সেদিকে এগিয়ে যায়, তবে মিয়ার ভীষণ ভয় হচ্ছিল। তার নিষেধ করা সত্ত্বেও সালমা দরজাটি খুলে ফেলে। এরপর সে দেখতে পায় যা 1 মাস আগে মিনা দেখেছিল। ভেতরে থেকে এক মহিলা বলে ওঠে 4 দিন মাগরিব। যা শুনে মিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সালমাকে নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তারা বুঝতেই পারছিল না যে তারা সেখানে কি দেখলো। সালমা বলে সে লেনি এবং রায়ানের সাথে এ ব্যাপারে কথা বলবে। পরদিন সকালে সালমা যখন কাজে যায় তখন হঠাৎ করেই তার হাতের ধাক্কা লেগে পিনের বক্সটি পড়ে যায়। এটা তুলতে গিয়ে সে অবাক হয়ে যায়, কেননা এই পিনগুলো ফ্লোরে পড়ে অনের মতো চিহ্ন বানিয়েছিল, যা পরক্ষণেই স্বাভাবিক ছড়িয়ে ছিটিয়ে থাকা পিনের পরিণত হয়। এদিকে ওই দিনই মিয়া প্রথম ডান্স ক্লাস ছিল, যেখানে তাকে দেখা মাত্রই তার টিচারের যেন কিছু একটা অনুভব হচ্ছিল। তবে এই ব্যাপারে তখনই সে মিয়াকে কিছু জিজ্ঞেস করে না। এদিকে সালমা চলে যায় ওই লোকটির রুমে। 1 সপ্তাহের জন্য সে বাড়িতে নেই, তাই সে চেক করতে এসেছিল যে সিলিংয়ের কাজ ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তখনই সে ফ্লোরে কাদা পায়ের ছাপ দেখতে পায়, যেটা চলে গিয়েছিল কিচেনে, এবং কিচেনে দাঁড়িয়েছিল ওই লোকটির মেয়ে। সালমা অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কেন তার বাবা মায়ের সাথে যায়নি, সে কি অ্যাপার্টমেন্টে একা আছে। এই প্রশ্ন করতেই মেয়েটি দৌড়ে নিজের ঘরে চলে যায়। তখন সে মেয়েটির পিছু করতে গেলে সেখান থেকে আওয়াজ আসে, বাহিরে কে।
যা শুনে সালমা থমকে যায়। তখনই ওই কণ্ঠ তাকে ভেতরে ডাকে। দরজা খুলতেই সালমা দেখতে পায় একজন মহিলা ওই মেয়েটির কাছে দাঁড়িয়ে তার চুল আঁচড়িয়ে দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা মেয়েটির ঘাড় ভেঙে ছিঁড়ে নিয়ে আসে, যা দেখে সালমা চিৎকার করে ওঠে। তখন ওই মহিলাটি বলে সে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলবে, যা শুনে সালমা ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে এবং সোজা চলে যায় রায়ানের কাছে। রায়ান এখানে এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য। সে সালমার বলায় ওই রুমটি চেক করতে যায়, তবে রায়ান গিয়ে সেখানে কিছুই পায় না, সবকিছুই স্বাভাবিক ছিল। সে এটাকে সালমাকে ডেকে নিয়েও দেখায়। এখন এই ঘটনায় পুরো বিল্ডিংয়ের হুলস্থপ কাণ্ড হয়ে গিয়েছিল। তখনই সেখানে চলে আসে আয়মান এবং লেনি। তারা তাদের হোটেলের এই অবস্থা দেখে বেশ হতবাক হয়ে যায়। তারা কোনো মতে বাকি অ্যাপার্টমেন্টের লোকদের বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয় এবং আয়মান নিজে আসে সালমা এবং রায়ানের সাথে কথা বলতে। রায়ান এখানে সরাসরি 610 নম্বর রুমে থাকা ওই মহিলা এবং বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রথমে তো আয়ান কিছুই বলতে চাইছিল না। পরবর্তীতে সে জানতে চায় 4 বছর আগে 610 নম্বর অ্যাপার্টমেন্টে এবং মা ও মেয়ে থাকতো। তারা এখান থেকে চলে গিয়েছিল, তবে এখান থেকে যাওয়ার পর নাকি তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং তারা মারা যায়। এরপর থেকেই শুরু হয় ভূতের সব কর্মকাণ্ড। প্রথমে শিকার হয়েছিল একজন লোক, যে কিনা এখানেই ফ্লোর পরিষ্কারের কাজ করত। ওই রুম পরিষ্কারের সময় ঠিক একই ঘটনা ঘটে তার সাথে, যেমনটি সালমার সাথে ঘটেছিল। ব্যাপারটা আয়মানকে সে বলেছিল। এই ঘটনার 4 দিনের মাথায় মাগরিবের রক্তে সে যখন তাদের ওয়াশরুমে গিয়েছিল অজু করতে, তখন হঠাৎই ভয়ানক এক গতিবিধি শুরু হয়ে যায়। পানি থেকে বেরিয়ে আসে ওই 2 আত্মা। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে পারে না। তাকে টেনে নিয়ে ছিঁড়ে ফেলে ওই আত্মার দুটো। এ ঘটনার পর আয়মান এবং লেনি চেষ্টা করেছিল ওই অ্যাপার্টমেন্টে কোনো কবিরাজ দেখানোর, তবে তাতেও লাভ হয়নি। এক কবিরাজ সেখানে গিয়েছিল, যেখানে ভেতরে ঢোকা পর্যন্ত সাহস পায়নি। তার মতে এই 2 আত্মা খুবই স্ট্রং। এছাড়া সে বলেছিল যে ভেতরে প্রবেশ করবে এবং আত্মা দুটোকে দেখবে, তারা 4 দিনের মাথায় মাগরিবের রক্তে মারা যাবে। যা শুনে সালমা একটু ঘাবড়ে যায়, কেননা সে এবং মিয়া তো ওই ঘরে গিয়েছিল এবং 2 আত্মাকে দেখেও ছিল। রায়ান তাকে সান্ত্বনা দেয় যে এসবে বিশ্বাস সে করে না, তার মনে হচ্ছিল এগুলোর কোনো লজিক নেই। তবে সালমা তাকে নিষেধ করে এবং সে রায়ানকে দিয়ে প্রমিস করায় যে সে ওই অ্যাপার্টমেন্টে যাবে না, আর এরপর সে বেরিয়ে যায় মিয়াকে পিক করতে। এই সুযোগে রায়ান আয়মান এবং লেনিকে বলে ওই অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে। তারা তাকে অ্যাপার্টমেন্টের বাইরে পর্যন্ত নিয়ে যায় ঠিকই, তবে ওই অ্যাপার্টমেন্ট এরিয়ার ভেতরে আর প্রবেশ করে না। রায়ান একা একাই ভেতরে চলে যায়। সে সরাসরি চলে যায় 610 নম্বর অ্যাপার্টমেন্টে, যেখানে যাওয়া মাত্রই সেও ওই একই কণ্ঠ শুনতে পায়। তাই তো সে দ্রুত বন্দুক বের করে নেয় এবং ওই ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে যায়। তবে সে ওটা খোলার আগেই আপনা আপনি দরজাটি খুলে যায়। দেখা যায় ওই মা এবং মেয়ে বসে আছে। মহিলা এখানে আবারও বলে ওঠে 4 দিন মাগরিব। একথা শোনা মাত্রই রায়ান তার উপর গুলি চালাতে চাইছিল, তবে তার হাতে কিছুতেই কাজ করছিল না। আর যতক্ষণে তার হাত ঠিক হয় ততক্ষণে ওই মা ও মেয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে ভেতরে ঢোকে জিনিসগুলো দেখার জন্য। তখনই পানির কল আপনা আপনি চলতে আরম্ভ করে। এটা দেখে রায়ানও ভয় পেয়ে গিয়েছিল। সে দ্রুত ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে এইমাত্র কি দেখলো, কি ঘটলো তার সাথে। এই অবস্থা দেখে আয়মান এবং লেনিও বুঝতে পারে যে সেও অভিশপ্ত হয়ে গিয়েছে। অন্যদিকে ওই সময় ডান্স প্র্যাকটিস করছিল মিয়া। সেখানে হঠাৎই লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করে, যা পরক্ষণে আবারও ঠিক হয়ে যায়। মিয়া আবারও নাচতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই তার পাশের মিররে তার যে প্রতিবিম্ব ছিল সেটা অন্যরকম অ্যাক্ট করছে। মিয়াও এটা অনুভব করতে পারে, তবে সে সেদিকে তাকাতেই প্রতিবিম্ব স্বাভাবিক হয়ে যায়। এই ব্যাপারটা নিশ্চিত করে সে আবারও নাচতে আরম্ভ করে। এবারও তার একই জিনিস অনুভব হয় এবং সে সেদিকে তাকাতেই সে হতভম্ব হয়ে যায়, কেননা তার প্রতিবিম্ব একদমই ভিন্ন অ্যাক্ট করছিল, যা দেখে সে ঘাবড়ে যায় এবং তখনই সেখান থেকে চলে যেতে চায়। তবে পেছন থেকে তার নাম ধরে ডাক দেয়। এবার প্রতিবিম্ব খুবই অদ্ভুতভাবে নাচছিল এবং তার চোখ সাদা হয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, সেখান থেকে সে তার নিজের পা মুছড়ে দেয়।
ফলে মিয়ার আসল পাও মুচড়ে যায়। তখনই আয়না থেকে বেরিয়ে আসে ওই মা এবং মেয়ে, যাদেরকে দেখে মিয়া অনেক বেশি ঘাবড়ে যায়। তবে সে তো দৌড়াতেও পারছিল না। ওই সময় সেখানে আসে সালমা। ভেতর থেকে মিয়ার চিৎকার শুনে সালমা এবং রিনি সেখানে চলে যায় দৌড়ে। দেখা যায় মিয়া মাটিতে পড়ে আছে। সালমা কোনো মতে তাকে সামলে নেয়। তখন তার পায়ের মোচড়টি ঠিক করে দিচ্ছিল রিনি। তখন সালমা জিজ্ঞেস করে যে এইসব কিছু কিভাবে হচ্ছে। তখন রিনি একটু ইতস্তত বোধ করে জানায় যে সে প্রায় মিয়ার আশেপাশে একটি মহিলা এবং একটি বাচ্চার আত্মাকে দেখতে পায়। রিনি এ সকল কিছু দেখতে পারে ঠিকই, তবে সে তাদেরকে সাহায্য করতে পারবে না। তবে সে এমন কাউকে জানে যে কিনা সালমা এবং মিয়াকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। সে সেখানে সুকমো নামক একজন কবিরাজের ব্যাপারে বলে। এইদিকে রায়ান আমানকে প্রেশারাইজ করছিল যাতে করে সে ওই মা এবং মেয়ের ব্যাপারে বেশি তথ্য পেতে পারে। তবে শুধুমাত্র নাম বাদে তারা আর কিছুই বলতে পারে না। এমন সময় সেখানে চলে আসে সালমা এবং মিয়া। প্রথমেই রায়ান সালমাকে বলে দেয় যে সে তার নিষেধ করা সত্ত্বেও ওই 610 নম্বর অ্যাপার্টমেন্টে গিয়েছিল, যেটা জানার পর সালমা একটু রেগে যায়। তবে রায়ান তাকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সালমা আয়মান এবং লেনিকে বলে যে সবটা জানার পর সে আর চুপ থাকতে পারবে না। সে কালই একজন কবিরাজকে ডাকছে ওই রুমটা চেক করার জন্য। যা শুনে আয়মান এবং লিনা সেখান থেকে চুপ হয়ে বেরিয়ে যায়। এখন পরদিন সত্যিই সুকমুকে সে ডেকে নিয়ে আসে, যে কিনা ওই ঘরের বাহির পর্যন্ত যায় এবং সব কিছু অনুভব করে। সে এসে বলে যে ওই আত্মা তাদের সাথে কোনো রকম সংযোগ করতে পারেনি। তবে সে এইটুকু বুঝতে পেরেছে যে ওই আত্মারা মৃত্যুর সময় অনেক বেশি সমস্যায় ছিল, তাই শুধুমাত্র এক্সরসিজম করলেই হবে না, বরং তাদের ওই সমস্যা দূর করতে পারলে একমাত্র তারা মুক্তি পাবে। এবং এর জন্য তাদের অতীত সম্পর্কে আগে জানতে হবে। অতীত সম্পর্কে জানার জন্য ওই আত্মাদের ব্যবহারকৃত কোনো এক বস্তু লাগবে যেটা তাদের কাছে খুবই স্পেশাল ছিল। শুধুমাত্র এই একটা জিনিসের মাধ্যমেই সুকমো তাদেরকে সাহায্য করতে পারবে। এখন ওই দিন অফিস রুমে বসে কাজ করার সময় সালমার কাছে আসে লেনি। লেনির কাছে সালমা ওই মা ও মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে লেনি তো কোনো কিছুই জানতো না। এরপর সালমার কাছে আসে একটি কল, যে কলটি করেছিল তার ছোট বোন মিয়া। মিয়া তাকে পুল সাইডে আসতে বলে। সালমাও তার কথা শুনে পুলের দিকে রওনা হয়। তখনই সেখানে আসে রায়ান, আয়মান এবং লেনি এই ব্যাপারেই কথা বলছিল। অন্যদিকে পুলের কাছে গিয়ে সালমা দেখতে পায় সেখানে তো কেউই নেই। তাই সে সরাসরি কল করে তার অ্যাপার্টমেন্টে, যেখানে মিয়া রিসিভ করে এবং সে বলে সে তো তাকে ডাকেনি পুল সাইডে। যা শুনে সালমা একটু অবাক হয়। তখনই পেছনে পানি থেকে আওয়াজ আসে। সালমা কলটি রেখে সেটাই চেক করছিল। সে দেখতে পায় পানির ভেতরে কিছু ফুল আছে যেটা আকার নিয়েছে 2-এর, অর্থাৎ আজ ওই 4 দিনের মধ্যে দ্বিতীয় দিন ছিল। যা দেখে সালমা একটু ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু এমন সময় পানি থেকে আবারও আওয়াজ ভেসে আসে। সালমা দেখার জন্য পুলের কাছে এগিয়ে যায়, তবে কিছুই দেখতে পায় না। সে যখনই চলে আসছিল তখনই তার পা ধরে টান দিয়ে পুলে ফেলে দেয় ওই আত্মা। সে কোনো মতে ওই আত্মার হাত ছাড়িয়ে উপরে আসে, তবে আবারও আত্মাটি তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় এবং এবার পানিতে সে তাকে ডুবিয়ে মারার চেষ্টা করে। কিছুক্ষণ পর সালমাও নিস্তেজ হয়ে পড়ে। ওই সময় আমরা দেখতে পাই মিয়া সালমার খোঁজে ওই পুল এরিয়াতে এসেছিল, যেহেতু সালমা লাস্টবার তাকে এখানেই কল করেছিল। সে এসে দেখতে পায় পানির ভেতরে তার বোন মাথা ভাসিয়ে আছে। পানি থেকে সালমা ওঠে এক মালাঙ্গান মাস্ক পরে, যা দেখে হতবাক হয়ে যায় মিয়া। সেই অদ্ভুত মালাঙ্গান মাস্ক পরে তাদের জাপানিজ ট্রেডিশনাল নৃত্য পরিবেশন করতে থাকে, যা দেখে মিয়া ইতোমধ্যেই ভয় পেয়ে গিয়েছিল। তারা আর বুঝতে পারছিল না যে সে কি করবে। সালমাকে ওই আত্মা প্রজেস করে রেখেছে, যে কিনা মিয়াকে তাড়া করতে শুরু করে এবং তাকে টেনে পানিতে ফেলে দেয়। এরপর সে মিয়াকেও পানিতে ডুবিয়ে ফেলার চেষ্টা করে। মিয়া আপ্রাণ চেষ্টা করছিল উপরে উঠে আসার জন্য। যে জিনিসটা দেখে ফেলে এই অ্যাপার্টমেন্টের 2জন মেয়ে, যারা কিনা গিয়ে আয়মান এবং লেনিকে এই ব্যাপারে জানায়। তাদের সাথে রায়ানও ছুটে আসে সুইমিং পুলে এবং সে প্রথমে পানি থেকে মিয়াকে সালমার হাত থেকে ছাড়িয়ে নেয় এবং তাকে উপরে তুলে নিয়ে আসে। এরপর সে সালমা
মিয়াকেও উপরে তুলে নিয়ে আসে। ফলে এই যাত্রায় সালমা এবং মিয়া বেঁচে যায়। মিয়া যেহেতু সালমার মুখে ওই মালাঙ্গান মাস্ক দেখেছিল, তাই সে এবার এই ব্যাপারে জানায় রিনির কাছে। রিনি জানায় যে মালাঙ্গান মাস্ক এক একজন এক এক স্টাইলে বানায়। তবে রিনি একজন লোকের ঠিকানা দেয় যে কিনা এই মালাঙ্গান মাস্কের ব্যাপারে ডিটেলসে তাদেরকে জানাতে পারবে। সে আরও কিছু তাদেরকে জানায়। এই আশা নিয়ে তারা প্রথমে মিয়ার কাছ থেকে ওই মালাঙ্গান মাস্কের একটা স্কেচ করে নেয়, আর এরপর সেটা নিয়ে সালমা এবং রায়ান রওনা দেয় ওই লোকটির বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ চলার পর তারা ওই জঙ্গলের ভেতরে থাকা লোকটির বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে লোকটিকে ওই মাস্কের ছবি দেখালে সে বলে এই মাস্কটি সেই বানিয়েছিল, তাও আবার বিশেষ রিকোয়েস্টে একটাই বানিয়েছিল। রায়ান এ ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটি জানায় সে যে কুসুমার জন্য এটা বানিয়েছিল। কুসুমা হলো এখানকার সব থেকে ধনী এবং সম্মানিতা একজন মহিলা, সে একজন নর্তকী। এখন এই লোকটির সাথে সালমা এবং রায়ান চলে যায় তার বাড়িতে। তবে কুসুমা যখন জানতে পারে যে তারা কান্তির ব্যাপারে কথা বলতে এসেছে, তখন সে তাদের সাথে দেখা করবে না বলে জানিয়ে দেয়। তার হেল্পিং হ্যান্ড যখন এই ব্যাপারটা এসে তাদেরকে বলে, সালমা জিজ্ঞেস করে কান্তিকে, তখন ওই হেল্পিং হ্যান্ড তাকে সবটা খুলে বলে। দৃশ্য চলে যায় আজ থেকে প্রায় 12 বছর আগে, 1986 সালে। কান্তি হলো সুকুমারের একমাত্র মেয়ে, যে কিনা খুবই রূপবতী এবং গুণবতী ছিল। সে খুব সুন্দর নাচও করতে পারত। তার সব থেকে পছন্দের নাচ ছিল মালাঙ্গান মাস্কের নাচ। তাই তো তার মা কুসুমা খুবই সাহায্য করে তার জন্য ওই লোকটিকে দিয়ে একটি স্পেশাল মালাঙ্গান মাস্ক বানাতে বলেছিল। লোকটি তাই করেছিল। সেই সাথে রিচুয়ালের মাধ্যমে ওই মালাঙ্গান মাস্ক পবিত্রও করেছিল, যেটা পরে প্রায় নাচত কান্তি। তার মাও তাকে নিয়ে ভীষণ গর্ববোধ করত। তবে একদিন সে জানতে পারে যে কান্তি এই এলাকার একজন গরিব লোকের সাথে সম্পর্কে জড়িয়েছে, যেখান থেকে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তার মা তাকে অ্যাবর্শন করিয়ে নিতে বলে। তবে কান্তি তো চাইছিল ওই লোকটির সাথে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে, যে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না তার মা। তাই তো সে কান্তিকে অভিশাপ দেয় যে তার পরবর্তী জীবন অনেক বেশি কঠিন হবে। একথা বলে সে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সে কান্তিকে নিজের মেয়ে বলেও অস্বীকার করে। ওই দিনের পর কান্তি আর ফিরে আসেনি। কুসুমার জন্য সে মরে গিয়েছে। তাই তো সে কান্তির সকল ফটো পুড়িয়ে ফেলেছিল। শুধুমাত্র তাই নয়, সে কান্তির সব জিনিসপত্র ফেলে দিতে বলেছিল। তবে যে এই গল্প বলছিল সে এটা করতে পারেনি, কেননা সেই ছোটবেলা থেকে কান্তিকে কোলে পিঠে করে মানুষ করেছিল। তার বিশ্বাস কান্তি একদিন ফিরে আসবে। সালমা তার কাছে রিকোয়েস্ট করে কান্তির জিনিসগুলো দেখার জন্য। তাই তো মহিলা তাকে নিয়ে যায় নিজের ঘরে, যেখানে একটি আলমারির ভেতরে কান্তির সব জিনিসপত্র সে উঠিয়ে রেখেছিল। সে একে একে করে সব কিছু তাদেরকে দেখাচ্ছিল। তখনই সালমার চোখ পড়ে ওই মাস্কের দিকে, যেই মাস্কটি বানিয়েছিল। তার পারমিশন নিয়ে মহিলা এই মাস্কটি সালমার হাতে তুলে দেয়। সালমা বুঝতে পারে এই মাস্কটি হলো সেই বস্তু যেটা দিয়ে জানা যাবে মিসকে আসলে কি। আসলে মিসকেই ছিল কান্তি, যেখানে সে পারমিশন নিয়ে এই মাস্কটি তার সাথে করে নিয়ে যায় এবং প্রমিস করে যে পরবর্তীতে এসে সে এটি ফেরত দিয়ে যাবে। এখন এটা নিয়ে তাদের রওনা দিতে দিতে রাত হয়ে যায়, যেখানে হঠাৎই সালমা লক্ষ্য করে একটা গাড়ি খুব স্পিডে তাদের পিছু করছে। এই গাড়িটি দেখে তারা দুজনেই ভীষণ ঘাবড়ে যায়, কেননা বোঝাই যাচ্ছিল যে এই গাড়িটি তাদেরকে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছে। রায়ান অনেকটা চেষ্টা করে অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেদের বাঁচানোর, তবে শেষমেশ আর পারে না। তাদের গাড়ি গিয়ে পড়ে খাদে। এদিকে ওই সময় মিয়া একা বাড়িতে ছিল। রাত 12টা বাজতে গিয়েছে। এখন পর্যন্ত সালমারা ফেরেনি, তাই সে অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল। এমন সময় দরজায় নক হয়। তার মনে হয় সালমারা ফিরে এসেছে, তবে সে বাইরে কাউকেই দেখতে পায় না। ফলে সে দরজা খুলবে কি না তা বুঝতে পারছিল না। এরপরও সাহস করে সে দরজা খোলে। তখনই কেউ একজন তার উপর আক্রমণ করে বসে। দৃশ্য চলে যায় সালমাদের কাছে। জ্ঞান ফেরার পর সালমা দেখতে পায় সে অনেকটা আহত করে পড়েছে। তবে রায়ান তো মারা গিয়েছে, যা দেখে সে কাঁদতে থাকে। সে কোনো মতে নিজেকে মুক্ত করে রায়ানের পাশে চলে আসে এবং তাকে ধরে কাঁদতে শুরু করে। তখনই আচমকা তার হাতে কোনো একটা কাপড় পেঁচিয়ে যায়। সে দেখতে পায় সেখানে মালাঙ্গান মাস্ক পরা এক নর্তকীকে, যে কিনা তাকে টেনে তার শরীর থেকে আলাদা করে ফেলে। এরপর সে তার গলায় ওই একই কাপড় পেঁচিয়ে যায় এবং তার মাথাও শরীর থেকে আলাদা করে ফেলে। আর এরকমই একটা ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভাঙে সালমার।
কাল রাতের অ্যাক্সিডেন্টের ফলে সে অনেকটা আহত হয়ে পড়েছিল। সেই মুহূর্তে সে কোথায় আছে তা বুঝতে পারছিল না। এরই মাঝে সে সামনে 3 লেখা দেখতে পায়, অর্থাৎ চতুর্থ দিনের তৃতীয় দিনে তারা পৌঁছে গিয়েছে, আর মাত্র একটা দিন। এরই মাঝে সেখানে একজন মহিলা আসে এবং জানায় যে সেই তাদেরকে চিকিৎসা করেছে। রায়ানকে সুস্থ সবল দেখে সালমা এখানে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। সে রায়ানের কাছে যায় এবং দুজনকে দেখতে থাকে। তখনই তারা জিজ্ঞেস করে তাদের ব্যাগের ব্যাপারে, কেননা ওই মাস্ক ব্যাগের ভিতরেই ছিল। মহিলা তাদের ব্যাগ তাদেরকে ফিরিয়ে দেয়, যার ভেতরে ওই মাস্ক সুরক্ষিত ছিল। তখনই সেখানে একজন লোক আসে যে কিনা কিছু জিনিসপত্র নিয়ে সুরাবায়াতে যেতে চাইছিল, যেটা শুনে সালমা এবং রায়ান তাদের সাথেই রওনা দেয়। অ্যাক্সিডেন্টের এই ঘটনার ফলে সালমাও বুঝতে পেরেছিল যে সে রায়ানকে আসলেই কতটা ভালোবাসে। এখন তারা দুজন প্রথমেই গিয়ে পৌঁছায় সুকমোর বাড়িতে। সেখানে সুকমো ওই মাস্কের উপর রিচার্জ করতে আরম্ভ করে এবং জানার চেষ্টা করে কান্তির অতীতের সম্পর্কে। সে যখনই রিচুয়াল করছিল তখনই মাস্কটা তার মুখে পড়ে নেয়, আর এরপর সে কিছু ঝলক দেখতে পায়, যার ফলে সে কান্তি এবং একটা ছোট বাচ্চা মেয়েকে দেখতে পায়, যেখানে নৃশংসভাবে হত্যা করা হচ্ছিল। হত্যার পর তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। আর এরপর সে অতীত থেকে বেরিয়ে আসে এবং তাদেরকে জানায় যে মা মেয়েকে একসাথে মেরে ফেলা হয়েছিল। তাদেরকে শান্ত করা সম্ভব নয়। তারা ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের হত্যাকারী তাদের সামনে আসছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সুকমো বলে সে ক্লিয়ার করে কিছুই দেখতে পারেনি, তবে সে এটা দেখেছে যে কান্তির ওই হত্যাকারীকে মাস্ক বলে ডেকেছে। ইন্দোনেশিয়ার মাস্ক মূলত বড় ভাই অথবা হাজবেন্ডকে ডাকা হয়। আর যেহেতু কান্তি একমাত্র মেয়ে ছিল সুকমার, মানে এখানে নিশ্চয়ই ওই ব্যক্তি তার হাজবেন্ডই ছিল, যে কিনা তাকে এবং তার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। এখন ওই অ্যাপার্টমেন্ট হাউসে ফিরে এসে তারা দেখতে পায় যে এখানে থাকা প্রত্যেকে চলে যাচ্ছে, এমনকি এখানে যারা কাজ করতো তারা পর্যন্ত কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কেননা এই ভূতের ঘটনার ব্যাপারে ছড়িয়ে যাওয়ার ফলে সকলে এখানে থাকতে ভীষণ ভয় পাচ্ছিল। সালমা এসে মিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। আয়মান এবং লেনি বলে তারা মিয়াকে তাদের অ্যাপার্টমেন্টে রেস্ট নিতে বলেছে এবং এরপর তারা চলে যায় এই ব্যাপারে কথা বলতে। যেখানে গিয়ে রায়ান তো আয়মানের ওপর ভীষণভাবে ক্ষেপে যায়, কেননা সে ওই মা ও মেয়ের নাম বলেছিল নুরি এবং নিদিয়া। তবে এবার তারা জানতে পেরেছে যে এখানে যারা মারা গিয়েছিল তারা হলো কান্তি এবং কেরানি। তাহলে নুরি এবং নিদিয়া কে? এ ব্যাপারে কোনো কিছুই বলতে পারে না আয়মান এবং লেনি। তখন সুকমো তাদেরকে একটি ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে 6 তলার ওই ইউনিটে এরকম কোনো জায়গা আছে কিনা, কেননা এই জায়গাতেই কান্তি এবং কেরানির লাশ পোতা ছিল। আয়মান এবং লেনির কাছে এই ব্যাপারে কোনো রকমই তথ্য ছিল না। তাই তো তখনই পুলিশ স্টেশনে কল দেয় রায়ান এবং তার বন্ধু চান্দ্রাকে বলে কান্তি নামক এক মেয়ের হাজবেন্ডের ব্যাপারে খুঁজতে হবে, আর খোঁজ পাওয়া গেলে তাকে এখানেই আসতে বলে। সালমার মনে হচ্ছিল নিশ্চয়ই ওই ইউনিটের মাঝের কোথাওই কান্তি এবং কেরানির লাশ লুকানো আছে। আয়মান বলে এমনটি হলে তো তারা নিশ্চয়ই গন্ধ পেত, তবে সালমা বলে তবুও তাদেরকে একবার চেক করা উচিত। এখন 6 তলার ওই ইউনিটের মধ্যে ঢোকার পর তারা 2 ভাগে ভাগ হয়ে যায়। সালমা এবং রায়ান একসাথে ওই জায়গা খুঁজছিল, অন্যদিকে আয়মান এবং লেনি ছিল সুকমোর সাথে। সালমা এবং আয়ান যখন সব দিক খুঁজছিল তখন হঠাৎ করেই তারা সুকমোর চিৎকারের আওয়াজ শুনতে পায়, যা শুনে তারা দুজনেই সেদিকে ছুটে যায়। যে অ্যাপার্টমেন্ট থেকে চিৎকারের আওয়াজ এসেছিল সেই অ্যাপার্টমেন্টে ঢুকে তারা দুজন আলাদা হয়ে সুকমোকে খুঁজতে থাকে। এমন সময় রায়ান দেখতে পায় ওয়াশরুমের বাথটাবের ভেতরে সুকমো পড়ে আছে। সেখানে গিয়ে সে সুকমোর জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। এমন সময় তার উপর আঘাত করে কেউ একজন। রায়ানের চিৎকারের আওয়াজ শুনে সেখানে ছুটে চলে আসে সালমা এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে চলে আসে আয়মান এবং লেনি। আয়মান সেখানে আঘাত করে সালমাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে উদ্দেশ্য করে বলে যে সে কাউকে এই অ্যাপার্টমেন্ট হাউসের রেপুটেশন নষ্ট করতে দিবে না। এখন পরদিন ছিল চতুর্থ, অর্থাৎ শেষ দিন। সালমার জ্ঞান ফিরতে সে দেখতে পায় তাকে বেঁধে রাখা হয়েছিল এবং ঘরে সে বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। রায়ান এবং সুকমোকে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। রায়ানের জ্ঞান ফিরতেই সে সেখানে থাকা কোমরটি ভেঙে ফেলে এবং এরপর সেই ভাঙা অংশ দিয়ে নিজের হাতের রশি কাটতে আরম্ভ করে। ওইদিকে তার বন্ধু চান্দ্রা আসে তার খোঁজে এই অ্যাপার্টমেন্ট হাউসে। তখন লেনি তাকে জানায় যে রায়ান মিয়াও এবং সালমাকে নিয়ে কোথাও একটা গিয়েছে, সে ফিরলে তার কথা তাকে বলবে। তবে চান্দ্রার এখানে লেনির উপর একটু সন্দেহ হয়। এইদিকে সালমা দেখতে পায়
প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাদের হাতে বেশি সময় নেই। তারা যদি দ্রুত ওই লাশ না খুঁজতে পারে তাহলে ওই আত্মা তাদেরকে ছাড়বে না। এরই মাঝে রায়ান নিজেকে মুক্ত করে ফেলে, এরপর সে সালমাকেও মুক্ত করে ফেলে। এমন সময় পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে, কেননা সেখানে মিয়াকে একইভাবে বেঁধে রাখা হয়েছিল। আর এই সবটা করেছিল আয়মান এবং লেনি। এখন সালমা এবং রায়ান এখানে মিয়াকে মুক্ত করে ফেলে। ইতিমধ্যে তারা বুঝে গিয়েছিল যে শুধুমাত্র এই অ্যাপার্টমেন্টের রেপুটেশনের জন্য আয়মান এবং লেনি এত বড় রিস্ক তো নেবে না, তাদের কোনো বড় উদ্দেশ্য আছে। এখন রায়ান বলে তারা চায় না যে তারা সত্যটা জানুক। তারা এটাও বুঝতে পারে যে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও মূলত আয়মান এবং লেনি করিয়েছিল। এদিকে আয়মান এবং লেনির প্রচণ্ড আফসোস হচ্ছিল, কেননা তারা সব কিছু উল্টাপাল্টা করে ফেলেছে। অন্যদিকে আয়মান রায়ান এবং মিয়াকে বলে পৌঁছে যায় সুকমোর কাছে। তারা যখন জ্ঞান ফিরে এসেছিল, সুকমো ওই মাস্কটি চায় যাতে করে সে অতীতের ব্যাপারে আরও ডিটেলসে তাদেরকে জানাতে পারে। কিছুটা রিচুয়াল করে সে ওই মাস্কটি পরে নেয়, যার ফলে সে পৌঁছে যায় 1989 সালে, অর্থাৎ কান্তিকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রায় 3 বছর পর। তখন কান্তির একটা মেয়ে ছিল, তার হাজবেন্ড আর কেউ নয় বরং আয়মান ছিল, যে কিনা গরিব হলেও কান্তিকে প্রচণ্ড ভালোবাসত। সে সবসময় কঠোর পরিশ্রমের কথা বলতো। এখন এই ঘটনার প্রায় 6 বছর পরের দৃশ্য দেখা যায়, যখন সত্যি কঠোর পরিশ্রম করে আয়মান সাকসেসফুল বিজনেসম্যানে পরিণত হয়েছিল। তবে এখন আর কান্তির প্রতি তার ওরকম ভালোবাসা নেই, বরং সে তো সবসময় কান্তির সাথে মিসবিহেভ করত, সাথে মারধর করত। তার প্রতিদিনকার এই সকল কলহ দেখত কেরানি। এরকমই একদিন কান্তি আয়মান এবং লেনিকে হাতে নাতে ধরে ফেলে। আয়মানের সব নির্যাতন সহ্য করলেও এই প্রতারণাটা সে সহ্য করতে পারে না, যে কারণে সে তখনই চলে যায় লেনির বাবাকে কল দিয়ে সবটা জানানোর জন্য। তাকে এই কাজ থেকে আটকাতে গিয়ে আয়মান তার মাথায় আঘাত করে। সে পড়ে গেলে তার মেয়ে অর্থাৎ কেরানি গিয়ে আয়মানকে আঘাত করে, ফলে আয়মান প্রচণ্ড রেগে যায় এবং রাগের বশে সে নিজের মেয়েকেই জোরে আঘাত করে মেরে ফেলে, যেটা দেখে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে কান্তি। সে কাঁদতে কাঁদতে তার হাজব্যান্ডকে গালি দিতেই আয়মান তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে কাঁচ ভেঙে সে সেখানেই মারা যায়। এই ভয়ানক দৃশ্য দেখে প্রথমে তো লেনি পালিয়ে যায়, পরবর্তীতে পরদিনই সে আয়মানের কাছে আবার ফিরে আসে। আয়মান এবং লেনি মিলে তাদের লাশকে কিভাবে লুকানো যায় সেই পরিকল্পনা করতে থাকে। মা মেয়ে দুজনের লাশ 2 দিন যাবৎ বাথটবের ভেতরের পানিতে চুবিয়ে রাখা হয়, যাতে করে লাশ দুটো কেটে টুকরো টুকরো করতে তাদের সুবিধা হয়। আর এরপর লাশগুলোকে তারা দেয়ালের পেছনে লুকিয়ে ফেলে। নিজ হাতে নিজেরই স্ত্রী সন্তানকে এমন নির্মমভাবে হত্যা করে আয়মান। দেয়ালের পেছনে লুকানোর আগে কান্তি ও কেরানির লাশকে 4 দিন যাবৎ কষ্ট দিয়েছিল তারা দুজন। আর এ কারণেই কান্তি প্রত্যেক ভিকটিমকে মারার আগে 4 দিন সময় দেয়, আর এরপর মাগরিবের ওক্তে তাদেরকে টুকরো টুকরো করে মেরে ফেলে, ঠিক যেভাবে তাকে এবং তার মেয়েকে মারা হয়েছিল। এখন এই কল্পনার মাধ্যমেই সুকমু এটাও জানিয়ে গিয়েছিল যে তাদের লাশ আর কোথায় লুকিয়ে রাখা হয়েছে, যেটা বলা মাত্রই সুকমু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কেননা তাকে খুবই গুরুতর আঘাত করেছিল আয়মান, বাকিদের করেনি। কেননা সে জানতো আজ মাগরিবের ওক্তেই বাকিদেরকেও এমনভাবে মেরে ফেলবে কান্তি ও কেরানির আত্মা, কেননা বাকি 3 জন তো অভিশপ্ত। এখন তাদের সবাইকে বাঁচাতে গেলে অবশ্যই দেয়ালের ভেতর থেকে ওই লাশ দুটো বের করে আনতে হবে, যে কারণে তারা স্টোর রুমের দিকে চলে যায় দেয়াল ভাঙার জিনিসপত্র আনতে। অন্যদিকে বাহিরে দাঁড়িয়ে থাকা রায়ানের বন্ধু চান্দ্রাও জানতে পারে যে কান্তির হাজবেন্ড আর কেউ নয় বরং আয়মান, যেটা জানার পর সে লুকিয়ে লুকিয়ে ওই অ্যাপার্টমেন্ট হাউসে প্রবেশ করে। অন্যদিকে ওই 3 জনকে স্টোর রুমের দিকে যেতে দেখতে পায় আয়মান এবং লেনি, এবং তাদের পিছু পিছু তারাও সেখানে পৌঁছে যায়। এখানে তাদের দুজনের সাথে সালমাদের বেশ ফাইট হয়, যার দরুন রায়ানের পিঠে গুলি লাগে। সালমা এবং মিয়া পালাতে শুরু করলে লেনি তাদের পিছু করে, এবং একদিকে যেমন আয়মান এবং রায়ানের ফাইট হতে থাকে, অন্যদিকে তেমন সালমা এবং লেনির মধ্যে ফাইট হতে থাকে। এক পর্যায়ে লেনি মিয়ার পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। অন্যদিকে গোলাগুলির আওয়াজ শুনে চন্দ্রাও পৌঁছে যায় আয়মান এবং রায়ানের কাছে, যেখানে রায়ানকে সে বাঁচানোর চেষ্টা করলে আয়মান তাকে গুলি করে সেখানেই শেষ করে দেয়। এরপর সে যখন রায়ানকে গুলি করতেই যায় তখন তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়, ফলে রায়ান খুব সহজেই তাকে হার মানিয়ে দেয়। সেখান থেকে মিয়া এবং সালমাকে নিয়ে পালিয়ে আসে তারা 3 জন চলে আসে ওই আলমারির সামনে, যে আলমারির পেছনের দেয়ালেই ছিল কান্তি ও কেরানির লাশ। তারা প্রথমে আলমারিটা সরিয়ে ফেলে, এরপর দেয়াল ভাঙতে শুরু করে, কিন্তু দেয়াল ভাঙতে ভাঙতেই সন্ধ্যা নেমে এসেছে।
মাগরিবের ওক্ত হয়ে গিয়েছে। সাথে সাথে আশেপাশের পরিবেশও বেশ ভয়ানক হয়ে ওঠে। লাইট ফ্লিকার করতে থাকে এবং আশেপাশে পানির ট্যাপগুলো চালু হতে থাকে। এই সাথে বাথটবের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ানক দুটো হাত। সালমা এবং রায়ান বারবার চেষ্টা করছিল দ্রুতই দেয়াল ভাঙার, তবে তারা আগেই কান্তি ও কেরানির লাশ ওই বাথটব থেকে বেরিয়ে আসে এবং বলতে থাকে 4 দিন মাগরিব। কথাটা বললেই তারা হাওয়ায় টেনে নিয়ে যায় মিয়াকে। সালমা তাকে বাঁচানোর জন্য যেতে চাইলে তবে রায়ান তাকে আটকায় এবং বলে দ্রুত দেয়াল ভাঙতে। একমাত্র এইভাবেই তাদের তিনজনকে বাঁচানো সম্ভব। কান্তি ও কেরানি মিলে প্রায় মিয়াকে ছিঁড়ে ফেলতেই চলেছিল, এরই মাঝে সালমা এবং রায়ান ওই দেয়াল ভেঙে ফেলে এবং তার ভেতর থেকে ওই বস্তুটি বের করে আনে যার ভেতরে ছিল তাদের দুজনের লাশ। এই লাশ দেখে তারা দুজনেই থমকে যায়, সেই সাথে মিয়াকে ছেড়ে দেয়। দুজন চলে যায় তাদের আসল রূপে, ফলে সালমা, মিয়া এবং রায়ান তিনজনই বেঁচে যায়। এবার শাস্তি পেতে চলেছিল আসল অপরাধীরা, কেননা এই আত্মা দুজনের লাশ বের করার ফলে তারা ওই ইউনিট থেকে মুক্ত হয়ে যায়। এখন আর অভিশাপ দিয়ে কাউকে মারার প্রয়োজন নেই, তাই তারা সরাসরি চলে যায় আয়মান এবং লিনির কাছে। লিনি যখন আয়মানের জ্ঞান ফেরানোর ব্যস্ত ছিল তখন তার উপর আক্রমণ করে ওই দুই আত্মা। আয়মানের সামনে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়, আর এরপর স্ত্রী এবং সন্তান মিলে আয়মানের 2 হাত আগে ছিঁড়ে ফেলে, তারপর 2 পা, তারপর তার মাথা ছেড়ে তাকে শেষ করে দেয়। আর এরপর সবকিছু থেমে যায়। পুলিশ এসে সব লাশগুলো উদ্ধার করে নেয়। সেই থেকে বেঁচে যায় সালমা, মিয়া এবং রায়ান। কান্তি ও কেরানিকেও খুব সুন্দরভাবে দাফনের কাজ সম্পন্ন করা হয়, যার পাশেই কবর দেওয়া হয়েছিল সুকমুকে। এখানে সুকমুর মেয়ে রিনিও ছিল। রিনি যেহেতু আত্মাদেরকে দেখতে পেত, তাই সে এটাও জানত যে সুকমু শান্তিতে আছে। সে সালমা এবং মিয়াকে জানায় যে সে প্রায় সালমা এবং মিয়ার কাছে হ্যান্ডি নামক একজন লোকের আত্মাকে দেখতে পায়, যা শুনে তারা দুজনই হতবাক হয়ে যায়, কেননা হ্যান্ডি তো তাদের বাবা ছিল। এর মানে তাদের মা সত্যি বলতো, কালো জাদুর কারণে তাদের বাবার মৃত্যু হয়েছিল, সে কখনো তাদেরকে ছেড়ে যায়নি। রিনি বলে সালমা এবং মিয়ার মা বাবা এখন একসাথেই আছে, যেটা শোনার পর তারা দুজনই খুশি হয়ে যায়। আমরা জানতে পারি সালমা এবং রায়ান এখন এঙ্গেজমেন্ট করে নিয়েছিল, মানে ফাইনালি সালমা রায়ানের ভালোবাসা একসেপ্ট করে নিয়েছিল। কান্তি ও কেরানির আত্মাও শান্ত হয়ে গিয়েছিল, তারা কাউকে এখন আর হত্যা করে না বা জ্বালায় না। তবে তারা মুক্তি পায়নি, কেননা তাদের সাথে সুকমার সম্পর্ক এখনো ঠিক হয়নি, আর ততদিন পর্যন্ত তারা হয়তোবা মুক্তিও পাবে না, থেকে যাবে এই অ্যাপার্টমেন্ট হাউসের 610 নম্বর রুমে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরপর আমি নতুন যে সকল ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো ইন্টারেস্টিং একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।